তপ্ত দুপুরের রোদ মাথায় নিয়ে সীমান্তবর্তী এক ছোট্ট গ্রামে হাঁটছিল এক তরুণ। নাম তার অরিজিৎ সেন। পেশায় স্কুল শিক্ষক, বয়স ৩০-এর কাছাকাছি। সদ্যই সরকারি চাকরিতে যোগ দিয়েছে সে। কিন্তু ছুটির দিনে গ্রামের আশেপাশে ঘুরতে তার খুব ভালো লাগে, বিশেষ করে যেখানে প্রকৃতির ছোঁয়া এখনও অবিকৃত রয়ে গেছে। আজও তেমনই একদিন গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ছোট্ট নদীর ধারে এসে বসল সে। চারদিকে ধানক্ষেত, খোলা আকাশ আর মৃদু বাতাসের স্পর্শে চোখ বন্ধ করে শান্তি উপভোগ করছিল। হঠাৎ দূর থেকে কান্নার শব্দ ভেসে এলো, কচি কচি গলার আওয়াজ। অরিজিৎ দ্রুত উঠে দাঁড়ালো। কান পাততেই বুঝতে পারল একটি শিশু কাঁদছে। কিন্তু এই নির্জন এলাকায় শিশু এলো কোথা থেকে? সতর্ক পায়ে শব্দের উৎসের দিকে এগিয়ে গেল অরিজিৎ। বড় বড় গাছপালা আর ঝোপঝাড়ের ফাঁক গলে সামনে এসে দাঁড়ালো। একটি ছোট্ট মেয়ে বসে আছে মাটিতে। বয়স ৬-৭ বছরের বেশি হবে না। পরনে ময়লা সালোয়ার কামিজ, পায়ে কোনো জুতো নেই, পায়ের পাতায় কাটার দাগ। অরিজিৎ ধীরে ধীরে তার কাছে গেল। মেয়েটি তাকে দেখে আরও সংকুচিত হয়ে গেল। বড় বড় কালো চোখ দুটি ভয়ে আটকে উঠেছিল। এই যে, কি হয়েছে তোমার? নরম স্বরে বলল অরিজিৎ। মেয়েটি কিচ্ছু বলল না, কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল তার দিকে। তুমি কি হারিয়ে গেছো? কোনো উত্তর নেই। তোমার নাম কি? শুধু বড় বড় চোখে তাকিয়ে রইল অরিজিতের দিকে মেয়েটা। অরিজিৎ বুঝতে পারল মেয়েটা হয়তো কথা বলতে পারে না। সে আস্তে আস্তে বসে পড়ল তার পাশে। মেয়েটির হাত ধরে নরম গলায় বলল, ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব। মেয়েটি তখন ভয় পেয়ে রয়েছে। অরিজিৎ ভাবল কিভাবে তাকে বিশ্বাস করানো যায়। পকেট থেকে একটা বিস্কুট বের করল সে, তারপর তার দিকে এগিয়ে দিল। মেয়েটি কিছুক্ষণ বিস্কুটটির দিকে তাকিয়ে থাকলো, তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে বিস্কুটটি নিয়ে নিল। ক্ষুধার্ত ছিল সে, তাই ২-১ বার মুখের দিকে তাকিয়ে তাড়াহুড়ো করে খেতে লাগলো। তুমি কোথা থেকে এসেছো? তোমার বাবা মা কোথায়? মেয়েটি এবার চোখ বড় বড় করে তাকালো, তারপর কাঁদতে শুরু করলো। অরিজিৎ এবার নিশ্চিত হলো এই মেয়েটি সত্যিই হারিয়ে গেছে। তবে কিভাবে? তার পরিবার কোথায়? এই এলাকা ভারতের একেবারে সীমান্তবর্তী গ্রাম। কাছেই কাঁটাতারের বেড়া দিয়ে চিহ্নিত হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত। সীমান্তের ওপারেই আরও একটি ছোট্ট গ্রাম, যেখানে অনেক সাধারণ মানুষ বাস করে। কিন্তু এই মেয়েটি বাংলাদেশ থেকে এসেছে। অরিজিৎ তাকিয়ে দেখল মেয়েটির চেহারা ভারতে জন্মানো যে কোনো শিশুর মতোই, তবে তার পোশাক দেখে মনে হচ্ছে অন্য কোথাও থেকে এসেছে। তবে কি সে বাংলাদেশি? যদি তাই হয় তবে সে কিভাবে এখানে এলো? মেয়েটির শরীরে ছোট ছোট ক্ষতচিহ্ন, মনে হচ্ছে অনেক কষ্ট সহ্য করেছে। কিন্তু এখন তার যত্ন নেওয়া দরকার। অরিজিৎ মেয়েটির হাত ধরে বলল, আমার সঙ্গে চলো, আমি তোমাকে ভালো জায়গায় নিয়ে যাব। কিন্তু মেয়েটি কেবল মাথা নাড়ল না বোঝানোর জন্য। সে কিছুতেই উঠতে চায় না। এবার অরিজিৎ জিজ্ঞেস করতে লাগলো, তাহলে বলো তুমি কি চাও? মেয়েটি হাত দিয়ে কিছুটা দেখানোর চেষ্টা করলো। সে আকাশের দিকে তাকিয়ে কিছু বলতে চাইল। অরিজিৎ এবার পুরোপুরি নিশ্চিত সে হয়তো বাংলাদেশ থেকে এসেছে, সীমান্ত পেরিয়ে ভুল করে এখানে চলে এসেছে। অরিজিৎ বুঝতে পারল তাকে এই মেয়েটির সাহায্য করতে হবে। সে পুলিশের কাছে গেলে হয়তো মেয়েটিকে আবার কোথাও পাঠিয়ে দেবে। কিন্তু মেয়েটার তো কোনো দোষ নেই, সে শুধু নিজের বাড়িতে ফিরতে চায়। এখন একটাই উপায়, মেয়েটিকে তার বাড়ি ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু কিভাবে? ভারত বাংলাদেশ সীমান্ত পার করা সহজ কাজ নয়। কাঁটাতারের বেড়া, সীমান্তের রক্ষী বাহিনী, সরকারি বিধিনিষেধ, সব মিলিয়ে কঠিন এক চ্যালেঞ্জ। তবে মানবিকতার চেয়ে বড় কিছু নয়। আমি তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দেব, দৃঢ় কণ্ঠে বলল অরিজিৎ। মেয়েটি এবার চুপচাপ তার দিকে তাকিয়ে থাকলো।
কিন্তু সামনে কি অপেক্ষা করছে তা তখনও তারা জানতো না। মেয়েটির বড় বড় চোখে একরাশ কৌতূহল আর আতঙ্ক। অরিজিৎ তার সামনে প্রতিশ্রুতি দিয়েছে সে তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেবে, কিন্তু কিভাবে? এই প্রশ্নটা এখন অরিজিতের মাথায় ঘোরপাক খাচ্ছে। সীমান্তবর্তী এই গ্রামে সব সময় কড়া নজরদারি চলে। সীমান্তরক্ষী বাহিনী সব সময় সেখানে টহল দেয়। সন্দেহভাজন কাউকে দেখলেই জিজ্ঞাসাবাদ করা হয়। কোনো বিদেশি অনুপ্রবেশকারী দেখলে তাকে আটক করা হয়, অনেক সময় ফেরতও পাঠানো হয়। অরিজিৎ ভাবতে লাগলো, এখন এই বোবা মেয়েটিকে নিয়ে সে কোথায় যাবে, কি করবে? আমাদের আগে কোথাও থাকতে হবে, নিজের মনেই বলে উঠল অরিজিৎ। এতক্ষণ মাঠের ধারে বসে থাকার পর হঠাৎ মনে পড়ল গ্রামের এক বৃদ্ধ লোক তাকে মাঝে মাঝে সাহায্য করেন। নাম মধুসূদন কাকা। মধুসূদন কাকু একা থাকেন। স্ত্রী মারা গিয়েছে অনেক বছর আগে। ছেলেরা শহরে থাকে, তাদের কেউই বাবার খোঁজ রাখে না। তাই গ্রামের মধ্যেই নিজের পুরনো বাড়িতে থাকেন তিনি। অরিজিৎ মেয়েটির দিকে তাকালো। তুমি কি আমার সাথে থাকবে? মেয়েটি কোনো কথা বলল না, শুধু ক্লান্ত চোখে তার দিকে তাকিয়ে রইল। অরিজিৎ আস্তে আস্তে তার হাত ধরল। এবার মেয়েটির হাত সরিয়ে নিল না। একটু পর বুঝল মেয়েটা এখন অন্তত তার উপর আশা করতে শুরু করেছে। মধুসূদন কাকুর বাড়িটি একেবারে গ্রামের প্রান্তে। কাঠের দরজা ঠেলে যখন ভেতরে ঢুকলো অরিজিৎ, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে। আরে অরিজিৎ, হঠাৎ কি ব্যাপার? মধুসূদন কাকা চমকে উঠলেন। কাকু, আমি একটা মুশকিলে পড়েছি, সংকোচের সঙ্গে বলল অরিজিৎ। কি হয়েছে? অরিজিৎ পেছনে ফিরে মেয়েটির দিকে ইশারা করল। মেয়েটি দরজার পাশে দাঁড়িয়েছিল একটু আটোসাটোভাবে। মধুসূদন কাকু চোখ কুঁচকে বললেন, ও কে? এই মেয়েটি হারিয়ে গেছে কাকা, ওর কথা তোমাকে আমি এখন সব বলবো। আমি ওকে দুপুরবেলা নদীর ধারে পেয়েছি। বৃদ্ধ লোকটি কিছুক্ষণ চুপ করে রইলেন, তার চোখে এক রাশ সন্দেহ। মধুসূদন কাকা বলতে লাগলেন, তুমি কি জানো এটা কত বড় দায়িত্ব? জানি কাকু, কিন্তু আমি ওকে পুলিশের হাতে তুলে দিতে চাই না। ও খুব ছোট্ট একটা শিশু, ওর কোনো দোষ নেই। মধুসূদন কাকু দীর্ঘশ্বাস ফেললেন। তাহলে কি করতে চাও তুমি? আমি ওকে ওর বাড়িতে ফিরিয়ে দেব, দৃঢ় কণ্ঠে বলল অরিজিৎ। বৃদ্ধ লোকটি এবার একটু নরম হলেন। তিনি মেয়েটির দিকে তাকালেন, তারপর দরজার পাশে রাখা একটা ছোট্ট কাঠের চেয়ার বার করে দিলেন। আচ্ছা, আগে ওকে কিছু খেতে দাও। রাতের খাওয়ার সময় মেয়েটির জন্য ভাত আর ডাল দেওয়া হলো। ক্ষুধার্ত মেয়েটি দ্রুত খেতে শুরু করলো। তোমার নাম কি? এবার মধুসূদন কাকু জিজ্ঞেস করলেন। মেয়েটি চুপচাপ তাকিয়ে থাকলো। হয়তো ওর নামও জানি না আমরা, মাথা নেড়ে বলল অরিজিৎ। মেয়েটির চোখে তাকিয়ে হঠাৎই একটা কথা মনে হলো অরিজিতের। সে দুপুরে আকাশের দিকে তাকিয়ে কিছু একটা বোঝানোর চেষ্টা করছিল। তুমি কি, আচ্ছা তোমার নাম কি আকাশ? মেয়েটি মাথা নাড়ল না, কিন্তু চোখে একটা আলোর ঝলক দেখা গেল। আকাশ নয়, আকাশের কিছু। মেয়েটি হঠাৎই টেবিলের উপর আঙুল দিয়ে কিছু আঁকতে লাগলো। অরিজিৎ আর মধুসূদন কাকু একসঙ্গে তাকালো। মেয়েটি লিখেছে নূর। নূর? অবাক হলো অরিজিৎ। মেয়েটি মাথা নাড়ল। তাহলে তোমার নাম নূর? এবার মেয়েটির চোখে জল চলে এলো। সে মুখে কিচ্ছু বলতে পারছিল না, শুধু মাথা নাড়ল। নূর? এ তো মুসলিম নাম, চাপা গলায় বললেন মধুসূদন কাকু। হ্যাঁ কাকু, আমারও তাই মনে হয়। এটা যদি সত্যি হয় তাহলে ব্যাপারটা সিরিয়াস। নূর হয়তো বাংলাদেশ থেকে এসেছে আর সীমান্ত পেরিয়ে এখানে ঢুকে পড়েছে। অরিজিতের বুক ধকপক করে উঠল। কিন্তু ও এখানে এলো কিভাবে? রাত গভীর হতে থাকলো, কিন্তু অরিজিতের চোখে ঘুম নেই। তার বারবার মনে হচ্ছে এই ছোট্ট মেয়েটি কতটা ভয় পেয়েছে, কতটা কষ্ট পেয়েছে।
একটা শিশু নিজের মা বাবাকে হারিয়ে এভাবে একা একা ঘুরে বেড়াচ্ছে, এভাবে অন্য দেশে চলে এসেছে। এখন যদি সীমান্ত রক্ষীরা জানতে পারে তাহলে ওর কি হবে? ওকে আবার বাংলাদেশ ফেরত পাঠাতে হবে, কিন্তু ওর পরিবারকে কিভাবে খুঁজে পাবে সে? অরিজিৎ জানতো তার সামনে কঠিন পথ অপেক্ষা করছে, কিন্তু সে প্রতিজ্ঞা করেছে নূরকে ওর মায়ের কাছে ফিরিয়ে দেবে সে। রাতের গভীর নীরবতায় কেবল পোকামাকড়ের ডাক শোনা যাচ্ছে। মধুসূদন কাকুর পুরনো কাঠের জানালা দিয়ে চাঁদের আলো পড়ছে মাটির মেঝেতে, কিন্তু অরিজিতের চোখে ঘুম নেই। নূর একটা চাদর গায়ে দিয়ে পাশেই ঘুমাচ্ছে, কিন্তু মাঝে মধ্যেই তার দেহটা কেঁপে উঠছে, হয়তো দুঃস্বপ্ন দেখছে। অরিজিতের মাথায় হাজারো প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল। এই মেয়েটি যদি সত্যি বাংলাদেশ থেকে এসে থাকে তাহলে আমি ওকে কিভাবে ফিরিয়ে দেব? হঠাৎ একটা শব্দে অরিজিৎ চমকে উঠল। মধুসূদন কাকু জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিলেন। কাকু, কি হয়েছে? কিছু না, বাইরে কুকুর ডাকছিল তাই দেখলাম, আস্তে করে বললেন কাকু। কিছুক্ষণ চুপ থাকার পর মধুসূদন কাকু আস্তে করে বলতে লাগলেন, এই মেয়েটি তো একা এত দূরে আসতে পারে না, কেউ না কেউ এর পেছনে আছে। অরিজিৎ ঘাড় নাড়ালো। হ্যাঁ কাকু, আমিও সেটাই ভাবছি। নূর তখন ঘুমাচ্ছিল, কিন্তু তার চোখের কোণা ভেজা। হয়তো ঘুমের মধ্যে তার মা বাবার কথা মনে পড়ছে তার। আমার কিছু একটা করতে হবে, কাকু ফিসফিস করে বললেন। হ্যাঁ কাকু, কিন্তু কি করব? সকালবেলা নূর ঘুম থেকে উঠে বারান্দার এক পাশে বসেছিল। সূর্যের আলো তার ছোট্ট মুখের উপর পড়ছে, কিন্তু তার চোখে কেবল আতঙ্ক। অরিজিৎ তার কাছে গিয়ে বসল। নূর, তুমি ভয় পেও না, আমি তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দেব। নূর কিছু বলল না, শুধু বড় বড় চোখ করে তাকিয়ে রইল। তুমি কি আমাকে বিশ্বাস করো? একটু থেমে নূর আস্তে করে মাথা নাড়ল। এই প্রথমবার নূর অরিজিতের দিকে ভরসার দৃষ্টিতে তাকালো। আমাদের এখন একটা পরিকল্পনা করতে হবে, মধুসূদন কাকু বললেন। অরিজিৎ বলতে লাগলো, কাকু আপনার কি বাংলাদেশের কোনো পরিচিত লোক আছে? কাকু একটু ভাবতে লাগলেন। হ্যাঁ, আমার এক বন্ধু ছিল অনেক বছর আগে, কিন্তু এখন সে কেমন আছে তা ঠিকভাবে বলতে পারবো না। তবে একটা উপায় হতে পারে। কি উপায়? সীমান্তের কাছে একটা মসজিদের ইমামের কথা শুনেছি, উনি অনেকবার হারিয়ে যাওয়া লোকেদের ফিরিয়ে দিয়েছেন। তাহলে আমরা তার সাথে কথা বলতে পারি। হ্যাঁ, কিন্তু ওখানে পৌঁছানোর একটা চ্যালেঞ্জও আছে। সীমান্তে সেনাবাহিনীর তো কড়া নজরদারি থাকে। সন্ধ্যার পর অরিজিৎ নূরকে নিয়ে বেরিয়ে পড়ল। গ্রামের একটা সরু রাস্তা ধরে তারা ধীরে ধীরে এগোচ্ছে। আকাশে চাঁদ উঠেছে আর হালকা শীতল বাতাস বইছে। হঠাৎ একটা টর্চ লাইটের আলো পড়ল তাদের ওপর। কে ওখানে? অরিজিতের বুক ধকধক করতে লাগলো। সামনে দাঁড়িয়ে আছে এক সীমান্তরক্ষী। টর্চের আলোতে নূর ভয় পেয়ে কাঁপতে লাগলো। অরিজিতের হাত চেপে ধরল। অরিজিতও বুঝতে পেরেছিল সামনের মুহূর্তগুলো খুব কঠিন হতে চলেছে। কে ওখানে? সীমান্তরক্ষী আবারও কঠোর গলায় ডাকল। অরিজিৎ দ্রুত ভাবার চেষ্টা করল। পালিয়ে গেলে সন্দেহ আরও বাড়বে, তাই সে শান্ত স্বরে বলল, আমি অরিজিৎ, এই গ্রামেই থাকি। সীমান্তরক্ষীরা তাদের দিকে এগিয়ে এলো। তাদের মধ্যে একজন বয়সে একটু বড়। প্রশ্ন করল সে, এই মেয়েটাকে? নূর ভয় পেয়ে পেছনের দিকে সরে দাঁড়ালো। অরিজিৎ তার হাত শক্ত করে ধরে বলল, নূর তুমি ভয় পেও না, আমি আছি তো। তারপর সে সীমান্তরক্ষীদেরকে বলতে লাগলো, স্যার, ও আমার দূরসম্পর্কের আত্মীয়। ওর বাবা মা দুর্ঘটনায় মারা গেছেন আমাদের বাড়িতে, তাই ওকে ওর কাকা রেখে গেছে। কিছুদিনের জন্য আমাদের বাড়িতে এসেছিল, এখন ওর বাড়িতে ওকে নিয়ে যাচ্ছি। সীমান্তরক্ষীরা এক দৃষ্টে তাকিয়ে রইল। তারপর বলল, তোমার পরিচয়পত্র কোথায়?
অরিজিৎ দ্রুত পকেট থেকে তার আইডি কার্ড বের করে দিল। সীমান্তরক্ষী সেটা ভালোভাবে দেখে নিয়ে বলল, তুমি সত্যি বলছো তো? জি স্যার, যদি চান তো গ্রামের মধুসূদন কাকার সঙ্গে কথা বলুন, উনিই আমাদের পরিচয় দিয়ে দেবেন। আত্মবিশ্বাসের কণ্ঠে অরিজিৎ এই সমস্ত কথা বলেছিল। একটু ভাবার পর সীমান্তরক্ষী বলল, ঠিক আছে, তবে সাবধান, রাতে এদিকটায় কিন্তু চলাফেরা নিরাপদ নয়। শত্রুদের চর বা পাচারকারীরা এখানে অনেকবার ধরা পড়েছে। এই কথা শুনে অরিজিতের গায়ে কাঁটা দিল। সে আর নূর মাথা ঝুঁকিয়ে কৃতজ্ঞতা জানিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল। কিছুটা দূর গিয়ে দুজনেই হাঁপ ছেড়ে বাঁচল। নূর এখনও কাঁপছিল। ভয় পেও না, আমরা ঠিকঠাক এগোচ্ছি। অরিজিৎ নূরের মাথায় হাত দিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। তাদের যাত্রা এখন আরও একটু এগিয়েছে। তখন একজন মাঝবয়সী লোক তাদের পথ আটকালো। তিনি সাদাসিধে পোশাক পরা, কিন্তু চোখে গভীর দৃষ্টি। তোমরা সীমান্ত পার হতে চাও? অরিজিৎ হতভম্ব হয়ে গেল। এই লোকটি তাদের পরিকল্পনা জানলো কিভাবে? লোকটি হাসল। ভয় পেও না, আমি তোমাদের সাহায্য করতে এসেছি। অরিজিৎ সন্দেহ কাটিয়ে বলল, আপনি আমাদের সাহায্য করতে চান কেন? লোকটি বলল, আমি ইমাম সাহেবের লোক, উনি তোমাদের আসার কথা শুনেছেন, তাই আমাকে পাঠিয়েছেন। নূর প্রথমবার একটু স্বস্তি পেল। আমরা কিভাবে সীমান্ত পার হব? জিজ্ঞাসা করল অরিজিৎ। লোকটি চারপাশে দেখে ফিসফিস করে বলল, সীমান্ত রক্ষীদের চোখ ফাঁকি দিতে হলে নদীর পাশের সরু গোপন রাস্তা ধরতে হবে। রাত বাড়ছিল। তারা যখন গোপন রাস্তায় পৌঁছল তখন নদীর পাশে একটি কাঠের সেতু দেখতে পেল। সেই সেতু পেরোলেই বাংলাদেশ। কিন্তু ঠিক তখনই দূর থেকে শোনা গেল সিটি বাজানোর শব্দ। কেউ তাদের দেখে ফেলেছে, ফিসফিস করে বলল অরিজিৎ। নূর ভয়ে শক্ত হয়ে গেল, তার হাত পা কাঁপতে লাগলো। সীমান্তরক্ষীরা দ্রুত ছুটে আসছে। এখন দৌড়াও, লোকটি চিৎকার করে বলল। অরিজিৎ এক মুহূর্তও দেরি করল না। সে নূরের হাত শক্ত করে ধরে দৌড় দিল। বাতাস কানে সাঁই সাঁই করে বয়ে যাচ্ছিল। তার পেছনে সীমান্ত রক্ষীদের গলা শোনা যাচ্ছিল, ওদের ধরো, ওরা পালাচ্ছে। সীমান্তের কাছাকাছি এই সরু রাস্তা দিয়ে দৌড়ানো খুবই কঠিন। এক পাশে গভীর খাল, অন্য পাশে ঘন বাঁশঝাড়। সামান্য ভুল হলেই হয়তো পড়ে গিয়ে বড় বিপদে পড়তে পারে তারা। কিন্তু এখন এইসব ভাবার সময় নেই। নূর ছোট্ট পায়ে চেষ্টা করছিল দৌড়ানোর, কিন্তু তার গতি ধীর হয়ে আসছিল। অরিজিৎ ভাইয়া, আমি পারছি না, হাঁপতে হাঁপতে বলল সে। আর একটু নূর, আমরা পৌঁছে গেছি প্রায়। কিন্তু সেই সময়েই একটা বাধা এসে দাঁড়ালো তাদের সামনে। একটা কাঠের সেতু, যা নদীর ওপারে বাংলাদেশে গিয়ে মিশছে। সেতুর কাঠগুলো অনেক পুরনো, বেশিরভাগ জায়গায় ফেটে গেছে। নিচে ভয়ঙ্কর গর্জনে বয়ে চলেছে খরস্রোতা নদী। পেছনে সীমান্তরক্ষীরা আর সামনে বিপদজনক সেতু। অরিজিৎ এক সেকেন্ড সময় নষ্ট না করে লোকটির দিকে তাকালো। আমরা কি এই সেতু দিয়ে যেতে পারবো? লোকটি বলল, এটা একমাত্র উপায়, কিন্তু সাবধানে পা ফেলো, না হলে সোজা নদীতে পড়বে। পেছনে টর্চ লাইটের আলো দ্রুত এগিয়ে আসছিল। নূর, তোমাকে আমার হাত শক্ত করে ধরতে হবে। ভয় পেও না, আমরা ঠিক পারবো। নূর চোখ বন্ধ করে মাথা নেড়ে রাজি হলো। অরিজিৎ প্রথম পা রাখল সেতুতে। কাঠ মচমচ করে উঠল। মনে হলো যেন মুহূর্তের মধ্যেই ভেঙে পড়বে সব। পেছনে সীমান্ত রক্ষীদের গুলি চালানোর আওয়াজ শোনা গেল। ওরা থামছে না, দৌড়াও। লোকটাও সেতুতে উঠে পড়ল। তিনজন খুব সাবধানে সামনে এগোতে লাগলো। সেতুর মাঝপথে হঠাৎই এক বিপজ্জনক ঘটনা। নূরের পায়ের নিচের কাঠ হঠাৎ ভেঙে নিচের দিকে নেমে পড়েছে। সে চিৎকার করে উঠল। অরিজিৎ পেছন ঘুরে দেখল নূর সেতুর মধ্যে অর্ধেক নিচের দিকে ঝুলে রয়েছে। সে বিদ্যুতের গতিতে হাত বাড়িয়ে দিয়ে ধরে ফেলল নূরকে। নূরের পুরো শরীর এখন ঝুলছে। এদিকে মাত্র এক হাতে ধরে রেখেছে অরিজিৎ, তার হাত কাঁপছে। এদিকে নূর চিৎকার করছে,
আর ভয়ঙ্কর খরস্রোতা নদী তার নিচ থেকে বয়ে যাচ্ছে। নূর, আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে ঠিক উপরের দিকে তুলে নেব। তুমি চিন্তা করো না, ভয় পেও না, শান্ত হও। কিন্তু অরিজিৎ নিজেও বুঝতে পারছিল তার হাত কাঁপছিল, হাত ঘেমে যাচ্ছিল। আর কিছুক্ষণ পরই হয়তো নূর তার হাত ফসকে নদীতে পড়ে যাবে। ঠিক সেই মুহূর্তেই সেতুর অপর প্রান্ত থেকে কেউ একজন দ্রুত ছুটে এলো। একজন যুবক, লম্বা চেহারা, গায়ের রং ফর্সা, পরনে পায়জামা পাঞ্জাবি। সে ছুটে এসে চিৎকার করলো, ওকে আমার দিকে দাও। অরিজিৎ এক মুহূর্ত সময় নষ্ট করলো না। সে নূরকে একটু ওপরে তোলার চেষ্টা করলো, আর যুবকটি তার হাত শক্ত করে টেনে ধরলো। নূর এবার সম্পূর্ণ নিরাপদ, কিন্তু এখনও বিপদ কাটেনি। পেছনে সীমান্ত রক্ষীরা একেবারে কাছাকাছি এসে গেছে। যুবকটি বলল, চলো, আমরা বাংলাদেশে ঢুকে গেছি, এখন থেকে নিরাপদ পথে বেরোতে হবে। যে এতক্ষণ তাদের সাহায্য করছিল সে বলতে লাগলো, এই ছেলেটি ইমাম সাহেবের লোক, উনি আমাদের নিতে এসেছেন। তারা তিনজনে সেতু থেকে নেমে দৌড় দিল গাছপালার আড়ালে। সীমান্তরক্ষীরা ঠিক পেছনেই এসে পৌঁছলো, কিন্তু তারা আর কিছুই দেখতে পেল না, কারণ তারা এখন বাংলাদেশে ঢুকে গেছে। একজন রক্ষী চিৎকার করে বলল, ধরতে পারলাম না, ওরা পালিয়ে গেল। কিন্তু কিছুক্ষণে অরিজিৎ, নূর আর তাদের দুই সাহায্যকারী গাছের আড়ালে ঢুকে গেছে। নূর কাঁপছে, তার চোখে জল। সে ধীরে ধীরে অরিজিতের দিকে তাকালো, তার ছোট্ট হাত দিয়ে অরিজিতের হাত ধরল। সে যেন অরিজিৎকে বলতে চাইছে, ভাইয়া, তুমি আমাকে ফেলে দাওনি। অরিজিৎ নূরের মনের কথা বুঝতে পারল। সে হেসে বলল, নূর, আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছি, আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। নূর মাথা নাড়ল, তার চোখের কোণে আনন্দ আর কৃতজ্ঞতার অশ্রু। এদিকে পেছনে সীমান্ত রক্ষীরা হতাশ হয়ে ফিরে যাচ্ছে, আর সামনে এক নতুন ভোরের সূচনা। নরম রোদের আলো গাছের পাতা ভেদ করে পড়ছিল অরিজিৎ, নূর আর তাদের দুই সহকর্মীর উপর। হালকা শীতের কুয়াশার মাঝে তারা চারজন ধীরে ধীরে এগিয়ে চলছিল বাংলাদেশের পথে। নূর শান্ত হয়ে পড়েছিল, ছোট্ট শরীরটা আর সহ্য করতে পারছিল না। এতটা দৌড়, ভয়, আতঙ্ক সব মিলিয়ে সে কাঁপছিল। তার চোখ মুখ দেখে মনে হচ্ছিল সে যেন অরিজিৎকে বলতে চাইছে, ভাইয়া, আর পারছি না। অরিজিৎ বুঝতে পারল নূর আর হাঁটতে পারছে না। সে নূরকে কোলে তুলে নিল। আর কষ্ট করতে হবে না বোন, আমরা পৌঁছে গেছি। নূর চোখ বন্ধ করে মাথাটা অরিজিতের কাঁধে রেখে দিল। তার ছোট্ট হাত দুটি শক্ত করে জড়িয়ে ধরল ভাইয়ার জামা। ভাইয়া, এই একটা শব্দের মধ্যে যেন পৃথিবীর সব ভালোবাসা মিশেছিল। পথপ্রদর্শক যুবকটি বলল, আমরা এখন শহরের খুব কাছে। নূরের বাড়ি এখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। অরিজিৎ হালকা হাসল, কিন্তু তার মনে এখন একটা প্রশ্ন, সত্যি কি নূরের পরিবার তাকে দেখে খুশি হবে? পথের ধারে একটা পুরনো মসজিদের সামনে তারা থামল। সেখানে এক বৃদ্ধ দাঁড়িয়েছিলেন। তার লম্বা সাদা দাড়ি, চোখে মুখে শান্তি, কিন্তু এই শান্ত চোখের গভীরে ছিল এক অদ্ভুত চাপা দুঃখ। যুবকটি বলল, ইনি ইমাম সাহেব, উনি আমাদের এখানে নিরাপদে আনতে সাহায্য করেছেন। ইমাম সাহেব নরম গলায় বললেন, বেটা, আল্লাহ তোমাকে রহমত দান করুন, তুমি যা করলে তা সত্যিই বিরল। তিনি আদর করে নূরের মাথায় হাত বুলিয়ে দিলেন। নূর ধীরে ধীরে চোখ খুলল। আম্মা কোথায়? সে ফিসফিস করে বলল। ইমাম সাহেব বলল, তোমার মা তোমার জন্য অপেক্ষা করছেন মা। এই কথা শুনে নূরের চোখে জল চলে আসলো, কিন্তু অরিজিতের মন এখনও শান্ত হচ্ছিল না। নূরের মা কি সত্যি ওকে দেখে খুশি হবেন? ও কি মেনে নিতে পারবে যে তার মেয়ে এতদিন একটা হিন্দু ছেলের সঙ্গে ছিল?
হয়তো সমাজ এটা সহজে গ্রহণ করবে না, হয়তো নূরের পরিবারের কেউ কেউ অরিজিৎকে সন্দেহর চোখে দেখবে, কিন্তু সে জানতো নূর তার জীবন। আর আজ সে যা করেছে তা কোনো ধর্ম বা জাতির গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, তা শুধু একজন ভাইয়ের তার বোনের প্রতি ভালোবাসার কাহিনী। অরিজিৎ নূরের মাথায় হাত বুলিয়ে বলল, চলো বোন, তোমার মায়ের কাছে যাই। নূরের বাড়ির সামনে পৌঁছতে বেশি সময় লাগলো না। বাড়ির দরজার সামনে তখন একদল মানুষ জড়ো হয়েছে। সকলের চোখে কৌতূহল, কারো মনে আনন্দ, কারো মনে সন্দেহ। আর ঠিক দরজার সামনে দাঁড়িয়েছিলেন একজন মহিলা, নূরের মা। কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে থাকা সেই মহিলার চোখ তখন নদীর মতো বয়ে চলেছে। আমার মা। নূর ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। প্রথমে এক পা, তারপর আরেক পা, তারপর আম্মু। এক মুহূর্তে দৌড়ে গিয়ে সে তার মাকে জড়িয়ে ধরল। একটি মা তার হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেল। তারপর শুরু হলো কান্নার এক প্লাবন। মা আর মেয়ে দুজনেই কাঁদছে। এ কান্নায় কষ্ট আছে, যন্ত্রণার দীর্ঘ ছায়া আছে, আর স্বস্তি আর ভালোবাসার আলোও আছে। তুই ঠিক আছিস মা? নূর মাথা নেড়ে বলল। সে তার মাকে ইশারায় বোঝানোর চেষ্টা করল, ভাইয়া আমাকে বাঁচিয়েছে। মা তখন প্রথমবারের মতো তাকালো সেই ছেলেটির দিকে, যে তার মেয়েকে নিরাপদে ফিরিয়ে এনেছে। অরিজিৎ চুপচাপ দাঁড়িয়েছিল, তার চোখে জল। মহিলা ধীরে ধীরে এগিয়ে এসে বলল, তুমি কে? অরিজিৎ এক মুহূর্তের জন্য কিচ্ছু বলতে পারল না। তারপর মাথা নিচু করে বলল, আমি শুধু একজন ভাই, যে তার বোনকে বাড়ি ফিরিয়ে দিতে এসেছি। মহিলা বুঝতে পারলেন এই ছেলেটি আসলেই তার মেয়েকে রক্ষা করেছে, যত্ন করেছে। একটি মুহূর্তের জন্য তিনি চুপ থাকলেন, তারপর তিনি তার হাত বাড়িয়ে দিলেন। অরিজিৎ সেই হাত ধরল। এই স্পর্শ ছিল কৃতজ্ঞতার, ছিল ভালোবাসার, ছিল স্বীকৃতির। ধর্ম, জাতি, ভাষা, সীমান্ত ছাপিয়ে গিয়েছিল এই হাত। চারপাশে উপস্থিত সকলের চোখে জল চলে আসলো। নূরের মা বলল, তুমি আমাদের ঘরে এসো বাবা। কিন্তু অরিজিৎ জানতো তার এখানে থাকা সম্ভব নয়। সে নূরের মাথায় হাত বুলিয়ে বলল, আমি তোমার ভাই নূর, তুমি আমার একমাত্র বোন, আদরের বোন। নূর অরিজিতের হাত জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সে যেন বলতে চাইছে, ভাইয়া তুমি চলে যাবে। অরিজিৎ হাসল, কিন্তু সেই হাসির আড়ালে ছিল এক গভীর বেদনা। ভালোবাসা কখনো দূরে যায় না নূর। আমি সব সময় তোমার পাশে থাকব, অনন্তকাল ধরে। আমি তোমার মনে বাস করব। এই বলে সে পেছন ফিরে চলে গেল। নূর দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল, তার ছোট্ট হাত দিয়ে শক্ত করে চেপে ধরল ভাইয়ার জামা। অরিজিৎ এবার নিজেকে শক্ত করল। সে ধীরে ধীরে নূরের হাত ছাড়িয়ে দিল। তোমার আম্মু তোমার জন্য অপেক্ষা করছে, এখন তোমার জায়গা এখানেই আমার ছোট্ট বোন। নূর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। অরিজিৎ চোখের জল লুকিয়ে ধীরে ধীরে পেছনে হাঁটতে শুরু করলো। তারপর সে ফিরে তাকালো না, শুধু আকাশের দিকে তাকিয়ে একটা নাম বলল, নূর। তারপর কুয়াশার ভেতর সে মিলিয়ে গেল। নূর দরজার সামনে দাঁড়িয়েছিল, চোখে জল, মনে সীমাহীন ভালোবাসা আর কৃতজ্ঞতা। তার চোখের সামনে শুধু একটা দৃশ্য বারবার ভাসছিল, একজন হিন্দু ভাই তার ছোট্ট মুসলিম বোনের হাত শক্ত করে ধরে রেখেছে। সীমান্তের সমস্ত দেওয়াল গুড়িয়ে দিয়েছে তাদের ভালোবাসা। বন্ধুরা, অরিজিৎ আর নূরের এই কাহিনী আমাদের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলে। তাদের সম্পর্কের মধ্যে ধর্ম, জাতি বা সীমান্তের কোনো বাধা ছিল না, ছিল শুধু নিঃস্বার্থ ভালোবাসা ও মানবিকতা। ভাই বোনের সম্পর্কের মাধুর্য। ভাই বোনের সম্পর্ক মানেই ঝগড়া, খুনসুটি, কিন্তু সেই সাথে গভীর স্নেহ ও ভালোবাসা। তাদের মধ্যে রাগ, অভিমান থাকলেও ভালোবাসা কখনো কমে না।
এই সম্পর্কের মাধুর্য আমাদের জীবনে অফুরন্ত আনন্দ নিয়ে আসে। অরিজিৎ আর নূরের কাহিনী আমাদের শেখায় যে মানবিকতা কখনো সীমানা মানে না। ধর্ম, জাতি বা ভৌগোলিক সীমারেখা আমাদের মানবিক দায়িত্ব ও ভালোবাসাকে আটকাতে পারে না। একটি শিশুর নিরাপত্তা ও সুখের জন্য একজন যুবকের এই আত্মত্যাগ আমাদের সকলের জন্য উদাহরণ। অরিজিতের সাহস ও সংকল্প আমাদের অনুপ্রাণিত করে। প্রতিকূল পরিস্থিতিতেও সে নূরকে তার পরিবারের সঙ্গে দেখা করিয়েছিল, তাকে তার মায়ের কাছে পৌঁছে দিয়েছিল নিজের জীবন বিপন্ন করে। এই ধরনের সাহস ও সংকল্প আমাদের জীবন পরিবর্তন করতে পারে। গল্পটি আমাদের শেখায় যে সম্পর্কের মূল্য অপরিসীম। ভাই বোনের সম্পর্ক, মানবিকতার সম্পর্ক, এই সবই আমাদের জীবনের মূল ভিত্তি। এই সম্পর্কগুলোকে আমরা যত্ন ও স্নেহ দিয়ে লালন করে সমাজে শান্তি আর সম্প্রীতি নিয়ে আসতে পারি। সবশেষে নূর আর অরিজিতের এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে ভালোবাসা আর মানবিকতা সব বাধা অতিক্রম করতে সক্ষম। তাদের কাহিনী আমাদের অনুপ্রাণিত করে নিজেদের জীবনে এই মূল্যবোধগুলো ধারণ করতে। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।